সেকেন্ড দফা কালকে কি বলবেন, কি হতে চলেছে? বিজেপি কি সত্যি আসতে চলেছে নাকি প্রত্যাবর্তনই? দেখুন, প্রথম দফার ভোটে আগের ভোটের থেকে হিংসা অনেক কম হয়েছে, কিন্তু তবু হয়েছে। যে আমি যে কেন্দ্রের ভোটার, সেখানেও ভোজালি দিয়ে আঘাত হয়েছে, মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে, অন্যত্র ঘটেছে। তো ভোটে হিংসা হলে, ভোট রেগিং হলে তো কি হবে সেটা বলা মুশকিল হয়। তা আপনি আগামীকালের যে নির্বাচনের কথা বলছেন, ইতিমধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমার ব্যক্তিগত আশঙ্কা যে এতে আরো বেশি হিংসা হবে। প্রথম পর্বে যেরকম হয়েছে, দ্বিতীয় পর্বে তার থেকে বেশি হিংসা হবে। এখন বেশ হিংসা হলে সেখানে তো গুন্ডা বদমাশরা ঠিক করে কারা ভোট দেবে এবং কাকে ভোট দেবে, তো সেটা অন্যদের পক্ষে বলা খুব মুশকিল। কিন্তু প্রথম পর্বে যে ভোট হয়েছে এবং আমি যে জায়গায় ভোট দিতে গিয়েছিলাম, সেখানে লোকেদের কথাবার্তা শুনে আমার মনে হয়েছে যে প্রথম পর্বের ভোটে মানে রাজ্যের শাসক দল অনেক কম আসন পাবে এবং বিজেপি বেশি আসন পেয়েছে। কত কিরকম? আমার যেটা ব্যক্তিগত ধারণা, প্রথম পর্বে যে ভোট হয়েছে দুপক্ষ বলছে আমরা 100 বেশি পাবো। তা এরা তো নেতাদের কথা আপনারা জানেন, 100 বেশি যদি দুপক্ষ পায় তাহলে তো 200-র বেশি আসন হতে হবে, কিন্তু 152টা আসনে ভোট হয়েছে। তার মানে রাজ্যের শাসক দল এই যে 152টা হয়েছে, তার মধ্যে এই 50-60-এর বেশি পাবে বলে আমার মনে হয়। সেকেন্ড দফায় কি মনে হচ্ছে? সেকেন্ড দফায় কি শাসক দলই বেশি আসন পেতে পারে? প্রথমত সেকেন্ড দফায় আমি ভোটার নয়, এখানে লোকদের সঙ্গে এত বেশি কথা হয়নি। এখানে ভোটটা হয়ে যাওয়ার পর একটা ধারণা পাওয়া যাবে যে কোথায় কিরকম রিগিং হলো, তারপর সেটা বলা যাবে। তার আগে কি কথা আসতে হবে এটা বলা ঠিক হবে না। এই যে বিভিন্ন জায়গায় দেখা গেল প্রথম দফাতেও দু এক জায়গায় আর কি খুন মানে মারামারি হয়েছে। মারামারি হয়েছে, এমনকি পুলিশের উপর আক্রমণ হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর লোকেরা যে রকম হয়েছে হয়েছে। আগে যেরকম হতো তার থেকে কম, কিন্তু হয়েছে। দ্বিতীয় দফায় বলছেন এটা এর থেকে বেশি হবে বলে আমার আশঙ্কা, কারণ দ্বিতীয় দফার আগে রাজনৈতিক দলের নেতারা যেরকম উত্তেজনা পূর্বক কথাবার্তা বলছেন, লোককে উত্তেজিত করছেন। আর কতগুলো এলাকা আছে আপনারা জানেন, যেমন এখানে ভাঙড় আছে, এই ক্যানিং আছে, বাসন্তী আছে, এসব জায়গাগুলো আছে। তো এসব জায়গাগুলোতে ধারাবাহিক অশান্তি আমরা ভোটের আগে দেখেছি। এবার না হলে ভালো, কিন্তু হবে না এরকম মনে হচ্ছে। স্যার আমরা দেখেছি হুমায়ুন কবির খুব মানে বলছিলেন জোর গলায় যে উনি বিজেপি 110 পেলে উনি 100টা সিট পাবেন। মানে এই কি বলছেন হুমায়ুন কবির? কে কে 100টা সিট পাবেন? হুমায়ুন কবির। হুমায়ুন কবির তো যেসব কথাবার্তা বলেন তা তো বলতেই পারেন, একটা দুটো পেতে পারেন বলে আমার ধারণা। উনি যে কনফিডেন্সের সাথে বলেছিলেন যে 110টা পাবো আসলে। কনফিডেন্সের সঙ্গে তো ধরুন বড় পার্টির লোকেরাও বলছে আমরা 100-র উপর পাবো, 152টা সিটে ভোট হচ্ছে, দুপক্ষই 100-র উপর পাচ্ছে, তো সেই রকম। মমতা বন্দ্যোপাধ্যায় এইবারে মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে যেভাবে নিজের স্টেজ ছেড়ে মানে মঞ্চ ছেড়ে নেমে গেল শুভেন্দু অধিকারীর সভার জন্য, তাতে কি মনে হচ্ছে ভবানীপুরে কার? না, মমতা ব্যানার্জি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন। ভবানীপুরে হারার সম্ভাবনা আছে, বিশেষ করে প্রচুর মরা লোকের নাম, অস্তিত্বহীন লোকের নাম বাদ দিয়েছে। অতএব মমতা ব্যানার্জিরা যেভাবে ভোট জিততে অভ্যস্ত, সেভাবে জিততে বেশি বেগ পেতে হবে। অতএব তিনি আতঙ্কিত আছেন যেটা আবার হেরে যান ভবানীপুরে। ভবানীপুরে তাহলে শুভেন্দুর জয় নিশ্চিত বলছেন? নিশ্চিত আমি কখনোই বলবো না, কারণ ভোটাররা ভোট দিয়ে ঠিক করবেন তিনি জিতবেন। তবে আমি এইটুকু পরিস্থিতি দেখে টিভি চ্যানেলে, খবরের কাগজে পড়ে মনে হচ্ছে যে ভবানীপুরে মমতা ব্যানার্জি হারতে পারে। স্যার আমি একটা প্রশ্ন করছি, ধরুন এই সরকারি প্রত্যাবর্তন হল,
তাহলে কি মানুষ আরো বিপদে পড়বে বলে মনে হচ্ছে আপনার? সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। আরো আর্জিকর ঘটবে, আরো কসবা ল কলেজ ঘটবে, আরো যে রিক্রুটমেন্ট স্ক্যাম হবে, পৌরসভার দুর্নীতি হবে, সারদা নারদার মতো ঘটনাও হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার আমার শাসনকালেই বাংলা সোনার বাংলা হয়ে উঠেছে এরকম। আরে তো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ উনি এমন একটা শাসনের প্রবর্তন করেছেন যে যোগ্য যারা শিক্ষক তাদেরকে বাদ দিয়ে দিয়েছেন, দিয়ে যারা অযোগ্য তাদের রিক্রুট করেছেন। ধরুন আমার আপনার পরিবারের ছেলেমেয়েরা যখন স্কুলে পড়তে যাবে, তাদেরকে অঙ্ক শেখাবে একজন লোক যে অঙ্ক নিজে অঙ্ক জানে না, ইংরেজি পড়াবে একজন লোক যে নিজে ইংরেজি জানে না, বাংলা পড়াবে একজন লোক যে নিজে বাংলা জানে না। তাহলে এটাকে তিনি যদি সোনার বাংলা বলেন, তো আপনি কি করে অস্বীকার করবেন? এই যে আরজি করে যে ঘটনা হলো, একজন পিজিটি রাজ্যের সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত আছেন, তাকে গিয়ে ধর্ষণ করে খুন করে দিচ্ছে। তো এই জিনিস আপনি কোথায় পাবেন? কসবা ল কলেজে একটি মেয়ে পড়তে এসছে, পড়ে সে হয়তো জজ হবে, অন্তত অ্যাডভোকেট হবে, তাকে ধরে দিনের বেলাতে রেপ করছে। তো এই জিনিস আপনি কোথায় পাবেন? তো মমতা ব্যানার্জি যদি এগুলোকে সোনার বাংলা বলে, তাহলে সোনার বাংলা হয়ে গেছে। স্যার আমরা দেখলাম তৃতীয় দফা ভোটের আগেই কালীঘাটের যে ওসি তাকে সরানো হলো। দেখুন, ভোটের সময় রাজ্যপাল রাজ্যের সব সরকারি কর্মসূচিতে নির্বাচন কমিশনের অধীনে করে দেন। তো নির্বাচন কমিশন যদি মনে করেন যে যিনি ওসি আছেন তাকে দিয়ে সঠিকভাবে নির্বাচন করেন, সঠিক আইন তাকে ক্ষমতা দিয়েছে। আমার একটা প্রশ্ন, যেটা সিংহম যিনি ফলতাতে গিয়ে সেখানে জাহাঙ্গীর খানকে যেভাবে উনি বলেছেন, মানে ওয়ার্নিং দিয়েছেন, তারপর থেকে তৃণমূলের যারা আর কি তারা ওনার বিভিন্ন ভিডিও পোস্ট করছে, মানে এই ঘটনাটা কি চোখে দেখছেন আপনি? দেখুন, নির্বাচন কমিশন কাউকে যদি অবজারভার করে, তো এটা তো তার দায়িত্ব দেখা যে সেখানে ভোটটা যাতে অবাধ হয়, সুষ্ঠু হয়, গুন্ডা বদমাশা যাতে লোককে না আটকায়। তো তিনি যদি সে কাজ করেন, সেটাতে অন্যায় কোথায়? তৃণমূল যদি মনে করে যে তিনি যে কাজ করছেন সেটা আইনের বিরুদ্ধে, তাহলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করতে পারতেন, করেননি। তারা হাইকোর্টে গিয়েছিলেন, কিন্তু হাইকোর্টও কোনো রকম হস্তক্ষেপ করেনি। কাজেই এই ব্যাপারে তারা যেভাবে ভোট করে অভ্যস্ত, সেভাবে রিগিং করে ভোট করতে অসুবিধা হচ্ছে বলে তারা যাকে বলে ওই তিরবির করে চলছে। হ্যাঁ, ডায়মন্ড হারবার তো আগের বারে লোকসভা কেন্দ্রে দেখা গেছিল এত 7 লক্ষ ভোটে জিতেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তো সেটা এবার সম্ভব হবে না, এটা তারা বুঝে গিয়েছেন, এবং তার জন্যই তাদের গায়ে জ্বালা ধরে গিয়েছে। তারা সেই জন্য স্থির হয়ে বসতে দাঁড়াতে পারছেন না। এই ভোটের রেজাল্টের উপর নির্ভর করছে কি বাংলার জনগণের ভবিষ্যৎ? জনগণের ভবিষ্যৎ সরকারে কে আসবে তারপর তো কিছু পরিমাণে নির্ভর করে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যে ভোটাররা সত্যিকারে ভোট দিতে যেতে পারেন, সেটা হচ্ছে সব থেকে বড় বেশি বিবেচ্য। যেমন একটা ব্যাপার এবারের ভোটে আমার মনে হয়েছে যেটা একদম খুবই অন্যায়, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলের নেতারা নিজেদের মধ্যে বিরোধ করে ইলেকশন কমিশনের সঙ্গে যে মামলা হলো, যে আমাদের মুস্তারি বানু, তার সঙ্গে মমতা ব্যানার্জি ঢুকে গিয়ে সুপ্রিম কোর্ট একটা রায় দিলেন, এবং সেই রায়ের ঢালের নিচে নির্বাচন কমিশন অনেকগুলো মানুষকে এবার ভোটে দাঁড়ানোর এবং ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করলেন। আমি কাদের কথা বলছি? এই যে ধরুন অ্যাডজুডিকেশনে যাদের নাম বাদ গিয়েছে, কিন্তু ট্রাইব্যুনালে আপনি দেখবেন যে এই দ্বিতীয় দফার ভোটের আগেও 1468 জনের নাম এসছে। তো এই 1468 জন ভোট দিতে পারবেন, কিন্তু তাদের কেউ যদি প্রার্থী হতে চাইতেন, তার সে সুযোগ তো নাই। তেমনি প্রথম দফার ভোটের আগে খুব সম্ভবত 139 জন এরকম করে তালিকায় যুক্ত হয়েছিল, তো তারা তাতে ভোট দেওয়ার অধিকারী হয়েছিলেন, কিন্তু প্রার্থী হওয়ার অধিকার তো পাননি। এবং এই যে ভোট হয়ে যাচ্ছে দ্বিতীয় দফার, এর পরে ট্রাইব্যুনালের আদেশে যাদের নাম আসবে,
তা দ্বারা ভোটে প্রার্থীও হতে পারলেন না, ভোটও দিতে পারলেন না। আমাদের দেশের কোনো আইন নির্বাচন কমিশন বা অন্য কোনো সংস্থাকে দেয়নি যে একজন বৈধ ভোটারকে ভোটে দাঁড়ানো এবং ভোট দান থেকে আপনি বঞ্চিত করুন। হ্যাঁ, কিন্তু এই যে ট্রাইব্যুনালে আবার দ্বিতীয় দফা ভোটের পরে আবার ১,০০০ কতজনের নাম উঠলো। এটা দ্বিতীয় দফা ভোটের আগে আসলো। এরা ভোট দিতে পারবেন, কিন্তু এরা তো প্রার্থী হতে পারেননি। এর পরে যাদের নাম আসবে তারা ভোটও দিতে পারছেন না, প্রার্থীও হতে পারছেন না। দুই রকম সুযোগ থেকেই তারা বঞ্চিত হচ্ছেন, আমি সেই কথাটা বলছি। এবার তাদের তাদের মানে বৈধতা কিরকম থাকবে? তারা কি এদেশেই থাকতে পারবে? ট্রাইব্যুনাল থেকে যদি তাদের নাম তালিকায় চলে আসে, তাদের ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, ভোটার তালিকাও তারা নাম ওঠে, পরবর্তী ভোটে তারা ভোটও দিতে পারবে। কিন্তু যদি নাম না আসে, তাহলে যেহেতু সুপ্রিম কোর্টের রায় অনুসারে কাজটা হচ্ছে, তাদেরকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যেতে হবে নিজেদের নাগরিক প্রমাণ করার জন্য। এবারে দেখা যাচ্ছে প্রথম দফায় আগের তুলনায় অনেক ভোট পড়েছে, ৯১% ভোট পড়েছে। এটা কি এসআইআর এর প্রভাব বলতে পারি? হ্যাঁ, প্রথম দিকে এটা বলছেন এসআইআর এর কিছু প্রভাব আছে। দেখুন, যখন লোক যারা শাসন ক্ষমতায় আছে তাকে পাল্টাতে চায়, তখন অনেক বেশি করে ভোট দেয়, আপনারা দেখেছেন। কিন্তু এবার আমি মুর্শিদাবাদে আমার যেখানে ভোট আছে, আমি ভোট দেওয়ার জন্য গিয়েছিলাম, ট্রেনে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলে বা ওখানে গিয়েও সাধারণ লোক যারা ভোট দেওয়ার জন্য ফিরেছে তাদের সঙ্গে কথা বলে আমার মনে হলো যে অনেকের মনে একটা ধারণা আছে যে এমনিই তো নাম বাদ দিয়ে দিচ্ছে, ভোট না দিলে যদি নাম বাদ দিয়ে দেয়, এই আশঙ্কাতেও লোক এবার ভোট দিয়েছে। এটা অনেক মানে অনেকাংশে মনে হচ্ছে যে ভোটে যারা দিত না তারাও হ্যাঁ, হ্যাঁ, এ ব্যাপারে ভোটটা যথাযথ পড়েছে। হ্যাঁ, সেই যথাযথ সরকার পড়েছে কিনা আমি বলতে পারবো না, মানে বেশি শতাংশ ভোট হয়েছে। ভোট হয়েছে। এবারে মানে যে সরকার আছে, যে সরকার সেই রিগিং করতো, ছাপ্পা ভোট দিত, সেগুলো অনেক অংশে কমেছে। এটা বলছেন? কিছুটা হয়তো কমেছে, কিন্তু রিগিং এবারের ভোটেও হয়েছে। কারণ ধরুন, আমি উদাহরণ দিয়ে বলছি, আমি ফাঁকা বলবো না। এই যে আমাদের দমকলের রায়পুরে যেটা হলো, গিয়ে দুজন লোককে ভৈয়ালি দিয়ে জখম করে দিল, তাদের একজনকে মেডিকেল কলেজে আনতে হয়েছে। তো এই রকম পরিস্থিতি দেখলে সেখানকার লোকেরা ভোট দিতে সাহস করবে? ও লোকগুলো তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাইছিলেন না পুলিশের পাহারা ছাড়া। সম্ভব? তো এটা বুথের মধ্যে যে শুধু রেগিং হয় তা না, বাইরে আপনি একটা ভোটার, সে বিরুদ্ধে ভোট দিতেছে, তাকে আপনি আসতেই দিলেন না বুথে, সেটাও তো রেগিং।